হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেন টু স্টাডি গাইড। আমি প্রথমেই তোমাদের কাছে ক্ষমা চাইছি। এর কারণ হচ্ছে কয়েকটা দিন আমি ক্লাস করতে পারিনি, ভীষণ রকম শারীরিক অসুস্থতা, যে কারণে আমি ক্লাস করতে পারিনি। আজ থেকে একেবারে কন্টিনিউ ক্লাস হবে, ব্যাক টু ব্যাক। যে ক্লাসগুলো আমাদের ভয়েড থেকে গেছে সেই ক্লাসগুলো আমি খুব তাড়াতাড়ি তোমাদেরকে দিয়ে দেবো, বা সেই ভিডিওগুলো আপলোড করব, তোমরা ক্লাসগুলো করে নিও। আর যেগুলো অমিট হয়ে গেছে, যে ডেটগুলো, সেই ডেটগুলো আমি প্রতিদিন 2 বা 3টে করে ক্লাস আপলোড করব, তোমরা একটু ক্লাসগুলো সুন্দরভাবে করে নিও, কেমন? তো এর আগে আমরা যেখানে ছেড়েছিলাম বা যে ক্লাসটা আমরা শেষে করেছিলাম সেটা হচ্ছে উত্তর ভারতের দিক থেকে যদি আমরা দেখি, সেখানে আমরা দেখব পুষ্যভূতি বর্ধনের সাম্রাজ্য, যেটাকে আমরা বলছি থানেশ্বরের পুষ্যভূতি বংশ, সেটা আমরা দেখেছি। আমরা দক্ষিণ ভারতের ঠিক এই জায়গাটায় দেখেছিলাম চালুক্য ডাইনেস্টি, যেটাকে আমরা বাতাপির চালুক্য বলে পড়েছি। আর একদম সুদূর দক্ষিণের ঠিক এই জায়গাটায় আমরা দেখেছিলাম পল্লব ডাইনেস্টি, তাই তো? তাহলে এই 3টে বংশ আমরা ওই সময়কালীন ইতিহাসে পড়লাম বা পড়েছি। এর পরবর্তীকালে বা তোমাদের ওই ক্লাসে আমি বলেছিলাম যে এই যে পার্টিকুলার জোনটা, এই যে পার্টিকুলার জোন, এই জায়গাটা, এই পার্টিকুলার জোনটাতে কে ছিল? এই পার্টিকুলার জোনটাতে ছিল এই যে জায়গাটা। তো দেখো, আমরা এই জায়গাটায় দেখেছিলাম, এই জায়গাটায় বর্ধন ডাইনেস্টি। আমরা কি দেখেছিলাম? বর্ধন ডাইনেস্টি। ভালো করে একটু ক্রোনোলজিটা দেখে নাও। এটাতে আমরা দেখেছিলাম বর্ধন ডাইনেস্টি, বর্ধন। ঠিক এই রকম জায়গাটাতে আমরা দেখেছিলাম কি, এই রকম জায়গাটাতে, এই অংশটাতে, এখানে আমরা দেখেছিলাম চালুক্য বংশ, চালুক্য বংশ। আর ঠিক এই জায়গাটাতে দেখেছিলাম, এই জায়গাটাতে পল্লব বংশ, পল্লব ডাইনেস্টি। এই 3টে জিনিস আমরা দেখেছিলাম এই রকম জায়গায়। আর এই দিকে আমরা দেখেছিলাম ঠিক এই জায়গাটায়, এই জায়গাটা কি ছিল? দেবগুপ্তের বন্ধু এখানে শাসন করতো, তোমাদেরকে বলেছিলাম, যার নাম হচ্ছে শশাঙ্ক, অর্থাৎ গৌড় বংশ ছিল। বাংলা বিশেষ করে গৌড় বংশ, এই জায়গাটা আমরা দেখেছিলাম বা পড়েছি। আজকে বা 18th থেকে 19th সেঞ্চুরি এই সময়টাতে যে ট্রানজিশন ফেজ বা ট্রানজিশন পিরিয়ড আমরা বলছি, সেখানে কি হচ্ছে? এই যে পুষ্যবতী বর্ধন বা বর্ধন ডাইনেস্টি, যেটা হর্ষবর্ধনের পরবর্তীকালে যে সময়টা, এই বর্ধন ডাইনেস্টির জায়গায় কে আসছে? এই বর্ধন ডাইনেস্টির জায়গায় আসছে আমাদের প্রতিহার বংশ। কি বংশ? প্রতিহার। প্রতিহার বলছি আমরা, আমরা কি বলছি? আমরা বলছি প্রতিহার ডাইনেস্টি, ঠিক আছে? প্রতিহার বংশ এই জায়গাটাতে রয়েছে, এই জায়গাটাতে, অর্থাৎ যেখানে আমাদের বর্ধন ডাইনেস্টি ছিল, ঠিক সেই জায়গাতে। চালুক্য বংশ যেখানটায় ছিল, সেই চালুক্য বংশকে হটিয়ে দিয়ে কারা এলো? রাষ্ট্রকূট এসেছে। কারা? রাষ্ট্রকূট। এটা তোমাদেরকে আমি বলেছিলাম অলরেডি। অর্থাৎ চালুক্যদের ধ্বংসাবশেষের ওপর যে বংশ প্রতিষ্ঠিত হয়েছিল তাকে আমরা বলছি রাষ্ট্রকূট বংশ। নিচে যে পল্লব ছিল, এই পল্লবের জায়গায় কে চলে এলো? পল্লবের জায়গায় চলে এলো আমাদের চোল বংশ, ঠিক আছে? সুদূর দক্ষিণ ভারতে পল্লবদেরকে হটিয়ে দিয়ে বা পল্লবদের ধ্বংসাবশেষের উপর চোল বংশ এলো। এই হচ্ছে আমাদের টোটাল হচ্ছে বংশ বা ট্রানজিশন ফেজ, যেটা অর্থাৎ ভারতবর্ষের উত্তর পশ্চিম প্রান্তে যেখানে বর্ধন বংশ ছিল সেখানে এলো প্রতিহার বংশ, যেখানে গৌড় ছিল সেখানে এলো পাল বংশ। এই গৌড়ের জায়গায় প্রতিস্থাপিত হয়ে কে এলো? পাল এলো। আর কি? চালুক্য বংশ প্রতিস্থাপিত হলো রাষ্ট্রকূটদের দ্বারা, আর পল্লব বংশ প্রতিস্থাপিত হলো চোলদের দ্বারা। কিন্তু আমরা এই ফেজটাতে কাদের কাদের কথা পড়বো? আমরা প্রতিহার বংশের কথা পড়বো। কাদের কথা? প্রতিহার বংশের কথা পড়বো। এই প্রতিহাররা তাহলে নিশ্চয়ই বর্ধন বংশের বা আমরা বলতে পারি হর্ষবর্ধনের যে বংশ, তারই সামন্ত, তাই না? পাল বংশ তার মানে কি? গৌড়ের পরবর্তী যে বংশ, বাংলাতে যে বংশ ছিল সেটা হচ্ছে পাল বংশ, 750 থেকে 1162 খ্রিস্টাব্দ। প্রতিহার বংশ রাজত্ব করেছে 730 থেকে 1019 খ্রিস্টাব্দ পর্যন্ত। দক্ষিণ ভারতে রাষ্ট্রকূট বংশ 753 থেকে 972 খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন করেছে। তারপর দেখবো আমরা দক্ষিণ ভারতের এই রাষ্ট্রকূটদেরকে হটিয়ে দিয়ে আবার চালুক্য বংশ পুনরায়
উজ্জীবিত হবে, পুনঃস্থাপিত হবে, অর্থাৎ রাষ্ট্রকূটদের ধ্বংসাবশেষের উপর আবার চালুক্য বংশ প্রতিষ্ঠিত হবে। তাকে বলা হয় পশ্চিমী চালুক্য বা কল্যাণীর চালুক্য বংশ। সেটা আমাদের এই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট নয়, বাট এই তিনটা তো ইম্পর্টেন্ট, আমরা পড়ছি। নেক্সট ক্লাসে আমরা খুব ছোট্ট করে এই অংশটা পড়বো, অর্থাৎ পল্লবদের ধ্বংসাবশেষের উপর চোল বংশ প্রতিষ্ঠিত হয়েছিল, সেই চোলদের কথা পড়বো। আর এই প্রতিহারদের ধ্বংসাবশেষের উপর তাদেরই সামন্ত চৌহান বংশ তৈরি হবে। সেই চৌহান বংশের শেষ রাজা যিনি থাকবেন তিনি হচ্ছেন পৃথ্বীরাজ চৌহান, বা শেষ শক্তিশালী রাজা যদি আমরা বলি পৃথ্বীরাজ চৌহান। তো সেই পৃথ্বীরাজ চৌহান বা পৃথ্বীরাজ তৃতীয়, চতুর্থ পৃথ্বীরাজ, তাকে ইতিহাসে পৃথ্বীরাজ চৌহান হিসেবে জানবো। এই পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে তরাইনের যুদ্ধ হবে। কার? মোহাম্মদ ঘোরির। প্রথম যুদ্ধে তিনি পরাস্ত হবেন, অর্থাৎ মোহাম্মদ ঘোরি পরাস্ত হবে। কিন্তু দ্বিতীয় তরাইনের দ্বিতীয় যুদ্ধে 1192 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘোরি পরাস্ত করবে পৃথ্বীরাজ চৌহানকে। ফলে কি হবে? মোহাম্মদ ঘোরি যখন জয়লাভ করছে তিনি লুটপাট করে ফিরে যেতে চাইবেন, কিন্তু এই মোহাম্মদ ঘোরির একজন দাস, স্ল্যাব বলা হয় দাস, তার সেনাপতি কুতুবউদ্দিন আইবক তাকে এই এলাকাতে কিছুটা ভূমি প্রদান করে, বা তার বিজিত এলাকার দায়িত্ব দিয়ে মোহাম্মদ ঘোরি তার স্বদেশে প্রত্যাবর্তন করবেন। ফলে কুতুবউদ্দিন আইবক ভারতবর্ষের এই মোহাম্মদ ঘোরির যে বিজিত অঞ্চল সেখানে কি করবে? প্রথম দাস বংশ প্রতিষ্ঠা করবে। তো আজকে আমরা যে জায়গাটা পড়বো সেটা হচ্ছে গুর্জর প্রতিহার, পাল আর রাষ্ট্রকূট। এই তিনটে শক্তি তিন দিক থেকে, উত্তর পশ্চিম থেকে প্রতিহার বংশ, দক্ষিণ ভারত থেকে রাষ্ট্রকূট এবং উত্তর পূর্ব ভারত থেকে পাল ডাইনেস্টি। এই যে হর্ষবর্ধনের সময়কার বলেছিলাম কনৌজ, এই কনৌজকে কেন্দ্র করে মালবের রাজার সঙ্গে বর্ধন ডাইনেস্টি, ইভেন কনৌজের নিজস্ব রাজা আর গৌড়ের মধ্যে একটা দ্বন্দ্ব চলছিল। ঠিক সেই হর্ষবর্ধনের মৃত্যুর পর এই অঞ্চলটাকে, অর্থাৎ কনৌজকে কেন্দ্র করে এই তিনটে বংশের মধ্যে একটা ত্রিমুখী বা ত্রিশক্তি দ্বন্দ্ব হয়েছিল। ইতিহাসে আমরা সেই জায়গাটা পড়ব। বোঝা গেল বিষয়টা? তাহলে দেখো, প্রতিহার ডাইনেস্টি উত্তর পশ্চিম ভারত, পাল ডাইনেস্টি উত্তর পূর্ব ভারত, আর দক্ষিণ ভারতের আমরা ইতিহাস হিসেবে পড়বো রাষ্ট্রকূট বংশের কথা। তো এখানে আমরা কিন্তু চোলটা পড়বো না, আমরা নেক্সট ক্লাসে চোলটা পড়বো। এই কারণে চোল থেকে আমরা পৃথ্বীরাজ চৌহান হয়ে মধ্যযুগের ভারতে বা মধ্যযুগের যে ইতিহাস, মিডাইভাল হিস্ট্রি যেটা আমরা বলছি, সেই জায়গাতে চলে যাব। ওকে, তাহলে আজকে আমাদের কোন কোন জায়গাগুলো দেখতে হচ্ছে একটু দেখে না। আমরা বেসিক্যালি প্রতিহার বংশ থেকে কিছু পড়বো, কারণ এই বংশগুলো থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এখানে মন্দির নির্মাণ, কলা, আর্ট অ্যান্ড কালচার থেকে এই জায়গাটা, এই ইতিহাসটা খুব গুরুত্বপূর্ণ। ওকে, প্রতিহার বংশ কি? তারা মূলত গুর্জর প্রতিহার নামে পরিচিত ছিল। গুর্জর প্রতিহার বংশ ভারতবর্ষের উত্তর পশ্চিম ভারতে যে বংশের কথা আমরা এই সময়কালীন পড়ছি তাকে আমরা বলছি গুর্জর প্রতিহার বংশ। রামায়ণের লক্ষণ ছিলেন তাদের নায়ক। এই যে গুর্জর প্রতিহার বংশের মানুষ লক্ষণকে তাদের নেতা হিসেবে ভাবতেন। কাকে? লক্ষণকে নেতা হিসেবে ভাবতেন। তাদের উল্লেখযোগ্য অবদান কিসের জন্য ছিল? প্রতিহার বংশ আমরা কেন পড়ছি? ত্রিশক্তি দ্বন্দ্বের কথা তো আমরা জানবো। কনৌজকে কেন্দ্র করে উত্তর ভারতের কনৌজ একটা গুরুত্বপূর্ণ জায়গা, স্ট্র্যাটেজিক একটা পয়েন্ট। তাকে কেন্দ্র করে আমরা ত্রিশক্তি দ্বন্দ্ব দেখব। উত্তর মানে পশ্চিম দিক থেকে আসবে প্রতিহার, পূর্ব দিক থেকে পাল, আর নিচ থেকে রাষ্ট্রকূট বংশ। কেমন? তো এই যে প্রতিহার বংশ, এছাড়াও বা এই ত্রিশক্তি দ্বন্দ্বের বাইরে গিয়েও যে জিনিসটা আমাদেরকে লক্ষ্য করতে হবে সেটা কি? সেটা হচ্ছে তাদের অবদান হচ্ছে মন্দির নির্মাণ কলা। মন্দির নির্মাণ কলাতে তাদের কিন্তু বিরাট অবদান ছিল। যেমন এই যে খাজুরাহোর মন্দির, এই জায়গাগুলো কিন্তু আমাদেরকে মনে রাখতে হবে। খাজুরাহোর মন্দির এটা কিন্তু ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। ঠিক আছে, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। প্রতিহার বংশের প্রতিষ্ঠাতাকে হরিচন্দ্র। ঠিক আছে, পশ্চিম রাজস্থান অঞ্চলটা সেটাকে বলা হচ্ছে আমাদের প্রতিহার বংশের যোধপুর, যেটা দক্ষিণ পশ্চিম রাজস্থান, যেটা প্রতিষ্ঠাতা হচ্ছে হরিচন্দ্র, অর্থাৎ প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হরিচন্দ্র। দেখো, এটা কিন্তু পরীক্ষাতে আসবে না, প্রতিহার বংশের প্রতিষ্ঠাতা হয়তো পরীক্ষাতে আসবে না, কিন্তু এই সব জিনিসগুলো মন্দির আর স্থাপত্য কলা কিন্তু পরীক্ষাতে আসবে। খাজুরাহোর মন্দির যেটা হচ্ছে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে কিন্তু রয়েছে। এবার প্রতিহার বংশের যে শাসক, তাদের ক্রোনোলজিটা আমি দিয়েছি, তোমরা চাইলে মনে রাখতে পারো, না চাইলে ছেড়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই।
প্রথম হচ্ছে নাগভট্ট শাসক, তারপর বৎসরাজ, দ্বিতীয় নাগভট্ট, ভোজ প্রথম বা প্রথম ভোজ, মহেন্দ্রপাল, মহিপাল প্রথম, রাজ্যপাল আর যশপাল। দেখো এই জায়গায় কিন্তু খানিকটা গুলিয়ে যাওয়ার ব্যাপার আছে, কিন্তু এদের নামের পরে দেখো এই যে ভোজের পরবর্তী খেলে, অর্থাৎ প্রথম ভোজের পরবর্তী যে শাসকগণ, তাদের শেষেও দেখো পাল আছে, কথাটা পাল আছে। আবার পাল বংশের যখন শাসক পড়বো তাদেরও শেষে কিন্তু পাল আছে। পাল বংশ মানে তাদের টাইটেল পাল। এখানে মহিপাল, প্রথম মহিপাল, রাজ্যপাল, যশপাল, এদের কথা গুলিয়ে ফেলবে না পাল বংশের সঙ্গে। এরা কিন্তু প্রতিহার বংশের শাসক, অর্থাৎ ভারতের রাজস্থানে, দক্ষিণ পশ্চিম রাজস্থানে যে বংশ যারা ত্রিশক্তি দ্বন্দ্বে অংশগ্রহণ করেছিল, কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি দ্বন্দ্বে যারা অংশগ্রহণ করেছিল তাদেরকে আমরা বলছি প্রতিহার বংশ, বা সেই বংশটাকে আমরা বলছি প্রতিহার বংশ। প্রতিহার বংশের শাসক কিন্তু এরা, এই যে মহেন্দ্রপাল, বিশেষ করে মহিপাল প্রথম এর কথা জানবো, রাজ্যপাল আর যশপাল এদের কথা জানবো। তো প্রথম হচ্ছে নাগভট্ট, প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে নাগভট্ট। কে? এটা কিন্তু পরীক্ষাতে আসবে। প্রতিহার বংশের প্রকৃত প্রতিষ্ঠাতার নাম কি? তোমরা উত্তর করবে প্রকৃত প্রতিষ্ঠাতা হচ্ছে আমাদের প্রথম নাগভট্ট। কে? প্রথম নাগভট্ট। এটা কিন্তু তোমরা মাথায় রাখবে, প্রকৃত প্রতিষ্ঠাতা। যদি বলে প্রতিহার বংশের রাজধানী কোথায় ছিল? প্রতিহার বংশের প্রত্যেকটা বংশের তো একটা ক্যাপিটাল রয়েছে, তাই না? তাহলে প্রতিহার বংশের রাজধানী কোথায় ছিল? উজ্জয়িনী। কে ছিল? উজ্জয়িনী। রাষ্ট্রকূট রাজ দন্তি দুর্গের কাছে পরাস্ত হয়। রাষ্ট্রকূট রাজ দন্তি দুর্গের কাছে পরাস্ত হন। রাষ্ট্রকূট রাজ দন্তি দুর্গ আমরা জানি চালুক্য বংশের ধ্বংসাবশেষের উপর যেটা প্রতিষ্ঠিত হয়েছিল তাকেই আমরা বলছি রাষ্ট্রকূট বংশ। এই রাষ্ট্রকূট বংশের যিনি প্রতিষ্ঠাতা বা ফাউন্ডার যাকে বলা হচ্ছে তার নাম হচ্ছে দন্তি দুর্গ। কে? দন্তি দুর্গ। তাহলে দেখো এই সময়কালীন, অর্থাৎ প্রতিহার বংশ আর রাষ্ট্রকূট বংশ একই সময়কালীন, বোঝা যাচ্ছে কি বিষয়টা? তাহলে রাষ্ট্রকূট রাজ দন্তি দুর্গের সঙ্গে প্রথম নাগভট্টের যুদ্ধ হচ্ছে, তার মানে এই দুটো যে বংশের কথা ইতিহাসে বলা হয়েছে তার নিশ্চয়ই সমসাময়িক, হ্যাঁ কিনা? পরবর্তী শাসক দেখো বৎসরাজ 780 থেকে 820 বছর শাসন করেছে। তার সময় উত্তর ভারতে প্রতিহারদের সাম্রাজ্য সব থেকে বেশি বিস্তার লাভ করেছিল। কার সময়? বৎসরাজ। পাল প্রতিহার রাষ্ট্রকূটদের মধ্যে ত্রিশক্তি দ্বন্দ্ব শুরু হয়েছিল কার সময়? বৎসরাজের সময়। কার সময়? বৎসরাজের সময়। পাল প্রতিহার রাষ্ট্রকূট এদের মধ্যে ত্রিশক্তি দ্বন্দ্ব শুরু হয়। কেন এটা দাগ করলাম? পরীক্ষাতে এসছে কোন প্রতিহার, যে কোনো প্রতিহার হোক, রাষ্ট্রকূট হোক কিংবা আমাদের পাল হোক, কার সময়ে ত্রিশক্তি দ্বন্দ্ব, সেটা প্রতিহার থেকে বলতে পারে, সেটা পাল থেকে বলতে পারে, সেটা রাষ্ট্রকূট বংশ থেকে বলতে পারে। কারা ত্রিশক্তি দ্বন্দ্বে বা কাদের সময় ত্রিশক্তি দ্বন্দ্ব শুরু হয়? তাহলে প্রতিহার থেকে যদি বলে তোমরা কি করবে? বৎসরাজের সময়ে প্রতিহার কি করেছিল? ত্রিশক্তি দ্বন্দ্বে পার্টিসিপেট করেছিল, কনৌজকে কেন্দ্র করে যে ত্রিশক্তি দ্বন্দ্ব। পাল রাজা পালকে পরাস্ত করেছিল। পাল রাজা ধর্মপালকে পরাস্ত করেছিল। রাষ্ট্রকূট রাজ ধ্রুবর কাছে তিনি পরাজিত হয়েছিলেন। তিনি রাষ্ট্রকূট রাজ প্রথম নাগভট্ট তিনি পরাস্ত হয়েছিলেন রাষ্ট্রকূট রাজ দন্তি দুর্গের কাছে। কিন্তু বৎসরাজ এবার পরাস্ত হলেন কার কাছ থেকে? রাষ্ট্রকূট রাজ ধ্রুবর সঙ্গে। দেখো রাষ্ট্রকূটের একজন শাসকের কথা আমরা কিন্তু জেনে গেলাম, দন্তি দুর্গ। আর একজনের কথা জানলাম কি? ধ্রুব এর কথা কিন্তু আমরা জেনে গেলাম অলরেডি। এর পরবর্তী শাসক হচ্ছে দ্বিতীয় নাগভট্ট। পাল ও রাষ্ট্রকূটদের পরাস্ত করেছিলেন। দেখো গুরুত্বপূর্ণ বিষয়টা কোথায়, দেখো এর আগে প্রথম নাগভট্ট দেখলাম আমরা, প্রথম নাগভট্ট আর বৎসরাজের কথা আমরা পেলাম। এই প্রথম নাগভট্ট আর বৎসরাজ এরা কিন্তু রাষ্ট্রকূটকে হারাতে পারেনি, হারিয়েছে কে? দ্বিতীয় নাগভট্ট। দ্বিতীয় নাগভট্ট তিনি কি করেছেন? পাল এবং রাষ্ট্রকূটদের পরাস্ত করেছেন এবং কনৌজ অধিকার করেছেন। তাহলে বিষয়টা গুরুত্বপূর্ণ, হ্যাঁ কিনা বলো তোমরা? দ্বিতীয় নাগভট্ট প্রতিহার বংশীয় একজন শাসক যিনি কিনা পাল এবং রাষ্ট্রকূটদেরকে পরাস্ত করেছেন। শুধু তাই নয়, তিনি কনৌজ অধিকার করেছেন, যে কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি দ্বন্দ্ব, ত্রিমুখী লড়াই, সেই লড়াইতে দেখো দ্বিতীয় নাগভট্ট প্রতিহার বংশীয় শাসক হিসেবে একটা গুরুত্বপূর্ণ অবদান রাখলো। তাহলে কোশ্চেন কি পড়বে? যে কোন নিম্নোক্ত প্রতিহার রাজ বা প্রতিহার বংশীয় শাসক যিনি কনৌজ অধিকার করেছেন, যিনি পাল এবং রাষ্ট্রকূট উভয়কে পরাস্ত করেছেন? তাহলে কি হবে? দ্বিতীয় নাগভট্ট। এরপরে যার কথা শুনবো, দেখো এখানে তো পরাস্ত করা শুরু করেছে, প্রথম পরাস্ত করেছে। মিহির ভোজের কথা যদি জানি, তিনি কিন্তু প্রতিহার বংশের উন্নতির দিক থেকে বা ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিরাট বড় অবদান রেখেছে। শ্রেষ্ঠ শাসক বলা হচ্ছে মিহির ভোজকে। তোমরা নামটা নিশ্চিতভাবে শুনেছ
এই সেই মিহির ভোজ যিনি প্রতিহার বংশীয় শাসক। আমরা ইতিহাসে পড়তাম যখন, খুব একটা রিলেট করতে পারতাম না তখন, 9-10 যখন পড়তাম। তো এই সেই মিহির ভোজের কথা আমরা জেনেছি, আমরা পড়েছি, কিন্তু প্রতিহার বংশীয় রাজা তিনি ত্রিশক্তি দ্বন্দ্বের সঙ্গে যুক্ত ছিলেন কিনা, কিংবা উত্তর পশ্চিম ভারতে অবস্থিত ছিল কিনা তার বংশ, এইসব বিষয়ে কিন্তু খুব একটা বেশি জ্ঞান আমাদের ছিল না। পরবর্তীকালে সেগুলো আস্তে আস্তে করে বুঝতে শিখেছি এবং আজকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। মিহির ভোজ তিনি ওই প্রতিহার বংশীয় শাসক, এবং প্রতিহার বংশকে ইতিহাসে স্থান করার পেছনে তিনার কিন্তু অনেক বড় ভূমিকা রয়েছে। সেই জন্য কোশ্চেন পড়ে যে প্রতিহার বংশের শ্রেষ্ঠ শাসক কে, নিম্নোক্ত কে প্রতিহার বংশের শ্রেষ্ঠ শাসক? বুঝে গেল? তাহলে তোমরা উত্তর করবে মিহির ভোজ, শ্রেষ্ঠ শাসক মিহির ভোজ। ভগবান বিষ্ণুর উপাসক, একটু যদি অন্য পরীক্ষার কোশ্চেনের দিকে তোমরা চোখ দাও তাহলে তোমরা দেখবে এই কোশ্চেনটা এসছে যে মিহির ভোজ কিসের উপাসক, কোন দেবতার পুজো করতো মিহির ভোজ? সেখানে উত্তর হবে ভগবান বিষ্ণুর উপাসনা করত। তিনি 836 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেন। তার সময় রাজধানী কনৌজ হয়ে গেছে। কেন বলতো? কেন কনৌজ হয়ে গেছে? কারণ দ্বিতীয় নাগভট্ট তিনি অলরেডি কনৌজকে অধিকার করে ফেলেছেন। দ্বিতীয় নাগভট্ট তিনি পাল আর রাষ্ট্রকূটকে হারিয়ে কনৌজ অধিকার করে ফেলেছেন। সেই জন্য কনৌজ পর্যন্ত প্রতিহার বংশ বিস্তার লাভ করেছে। তো এখন রাজধানী মিহির ভোজ তিনি কি করেছেন? রাজধানী কনৌজে নিয়ে চলে গেছে। তার উপাধি ছিল আদি বরাহ, এটাও কিন্তু পরীক্ষাতে এসছে। আদি বরাহ কোন প্রতিহার বংশীয় কোন শাসক যিনি আদি বরাহ উপাধি ধারণ করেছিলেন? উত্তর হবে মিহির ভোজ। কি হবে? মিহির ভোজ। নেক্সট, এরপরে আসবো আমরা প্রথম মহেন্দ্র পাল। ওই যে তোমাদেরকে আমি বললাম যে প্রতিহার বংশেও কিন্তু শাসক আছে পাল, শেষটা পাল দিকে, তাই কনফিউজড হবে না। কেমন? প্রথম মহেন্দ্র পাল। পাল রাজা নারায়ণ পালকে পরাস্ত করে মগধ ও উত্তরবঙ্গ দখল করেন। দেখো, প্রত্যেকের কিন্তু একটা শ্রেষ্ঠত্ব রয়েছে। পাল রাজা নারায়ণ পালকে পরাস্ত করে মগধ এবং উত্তরবঙ্গ দখল করেছেন। তার রাজসভায় একজন বিখ্যাত নাট্যকার থাকতো যার নাম রাজশেখর। এটা কিন্তু পরীক্ষাতে পড়েছে, এটা পরীক্ষাতে পড়েছে। প্রথম মহেন্দ্র বর্মনের প্রতিহার রাজ, প্রথম মহেন্দ্র পালের, সরি বর্মন বলছি, প্রথম মহেন্দ্র পালের রাজসভায় নিম্নোক্ত কোন নাট্যকার ছিলেন বা উপস্থিত থাকতেন? তাহলে উত্তর হবে কি? রাজশেখর। রাজশেখর কি কি লিখেছেন এটাও কিন্তু পরীক্ষাতে এসছে। রাজশেখর কি লিখেছে দেখো। এই সময়কার ইতিহাসটা কিন্তু বিশেষত কেউ হয়তো পড়ায় না, কারণ এই জায়গা থেকে একটা সময় যে এর আগে যে পরীক্ষাগুলো হয়ে আসছিল এতদিন ধরে, গতানুগতিক ভাবে যে পরীক্ষাগুলো হয়ে আসছিল, এখানে কিন্তু এই জায়গা থেকে খুব একটা বেশি কোশ্চেন আসতো না। কিন্তু বর্তমান তোমরা যদি ইউপিএসসি থেকে শুরু করে বিভিন্ন পরীক্ষার ক্ষেত্রে দেখো, স্টাফ সিলেকশন কমিশন, বিশেষ করে রেলওয়ে বা ডিফেন্সের এনডিএফ যে কোশ্চেনগুলো সেন্ট্রাল লেভেলের হয়, সেখানে দেখবে কিন্তু এই ইতিহাস থেকে কিন্তু প্রচুর প্রচুর কোশ্চেন করা হচ্ছে। আর আমাদের পিএসসি বলো কিংবা আমাদের স্টেট গভর্নমেন্টের বিভিন্ন রিক্রুটমেন্ট যে অ্যাপয়েন্টিং যে অথরিটি আছে, যারা কোশ্চেন সেটার্স, তারা কিন্তু কোশ্চেনগুলো এইরকম বিভিন্ন পরীক্ষা থেকে টুকে বা কপি পেস্ট করে দেয়। সেই জন্য সাবধান। এই জায়গা থেকে কিন্তু এখন প্রচুর কোশ্চেন আসছে ইউপিএসসি কিংবা সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা, স্টাফ সিলেকশন কমিশন থেকে শুরু করে রেলওয়ের বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই জায়গার ইতিহাসকে এখন আস্তে আস্তে করে লাইমলাইটে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। এখান থেকে তাই প্রশ্ন হচ্ছে। রাজশেখরের সাহিত্যকর্ম কি পরীক্ষায় পড়েছে এগুলো? কর্পূর মঞ্জরি, বাল রামায়ণ বা বালা রামায়ণ বলা হচ্ছে। বাল রামায়ণ মানে ছোটদের রামায়ণ। আর হচ্ছে কাব্য মীমাংসা। কাব্য মীমাংসা কার লেখা? রাজশেখরের লেখা। এই রাজশেখর কার দরবারে থাকতো? প্রথম মহেন্দ্রপাল, যিনি একজন প্রতিহার বংশীয় শাসক, প্রতিহার বংশের একজন যোগ্য শাসক, উল্লেখযোগ্য শাসক প্রথম মহেন্দ্র পাল। সেই প্রথম মহেন্দ্র পালের রাজসভায় থাকতো কে? রাজশেখর। তিনি কি কি লিখেছেন? কর্পূর মঞ্জরি, বাল রামায়ণ বা ছোটদের রামায়ণ, আর হচ্ছে কাব্য মীমাংসা। বুঝে গেল? তোমরা আবার গুলিয়ে ফেলবে না পূর্ব মীমাংসা উত্তর মীমাংসা, তাকে গুলিয়ে ফেলবে না, ঠিক আছে? তো এখানে হচ্ছে সেই রাজশেখরের কথা। প্রথম মহিপাল তিনি শাসক ছিলেন, কিন্তু খুব একটা অবদান ছিল না। পরবর্তীকালে রাজ্যপাল গজনী সুলতান মাহমুদ তার সময় আক্রমণ করেছিল। দেখো, গজনী সুলতান মাহমুদ ভারতবর্ষে প্রায় 17 বার আক্রমণ করেছে, প্রচুর লুটপাট করেছে। তার সময় এই রাজ্যপাল যখন প্রতিহার বংশের শাসক ছিলেন, তখন গজনী সুলতান মাহমুদ ভারত আক্রমণ করেছিলেন। এবার তোমরা বলবে যে স্যার, গজনী সুলতান মাহমুদ তো 17 বার ভারত আক্রমণ করেছে, আপনি এটার কথা বলছেন কেন? তার কারণ হচ্ছে উত্তর পশ্চিম ভারত থেকে বৈদেশিক আক্রমণগুলো ঘটতো, অর্থাৎ মাহমুদের আক্রমণ আমরা এই সময়কালে দেখব।
পরবর্তীকালে যত বৈদেশিক আক্রমণ ঘটেছে সবার কিন্তু জায়গাটা এখানে, নাদির শাহ থেকে শুরু করে তৈমুর লং, নাদির শাহ, তারপরে আমাদের পরবর্তীকালে যে সকল শাসক পানিপথী যুদ্ধে ওই হরিয়ানার যে এলাকাটা হয়েছে সেখানে কি হতো না, ভারতবর্ষের ওই জায়গা থেকে উত্তর পশ্চিম ভাগ থেকে খাইবার বোলান গিরিপথ থেকে আসতো তারা। তাহলে সেইখানে যদি যেহেতু রাজস্থানের ওই এলাকায় প্রতিহার বংশ রাজত্ব করতো, তাহলে তাদেরকেই ফেস করতে হতো এই বৈদেশিক আক্রমণটা, হ্যাঁ কিনা? তাদেরকেই তো ফেস করতে হবে ফার্স্ট, এই প্রতিহার যারা ছিল বা ওই জায়গায় যে সকল বংশ থেকেছে তারা কি করতো, উত্তর পশ্চিম ভাগ থেকে বৈদেশিক আক্রমণটাকে প্রতিহত করার চেষ্টা করতো। তাহলে সেই জন্য এদের কথা আমরা জানবো। তাহলে গজনী সুলতান মাহমুদ কার সময় আক্রমণ করেছে? রাজ্যপাল। প্রতিহার বংশের কোন শাসকের আমলে মাহমুদ ভারত আক্রমণ করে? উত্তর হবে কিন্তু রাজ্যপাল। শেষ শাসক হচ্ছে যশপাল, 960 থেকে 1018 খ্রিস্টাব্দে পর্যন্ত তিনি ছিল। তারপরে যদি আমরা দেখি আস্তে আস্তে করে এই পাল আমাদের প্রতিহার বংশ ধ্বংস হচ্ছে, তার জায়গায় অন্যান্য ছোট, দেখো এই যে ইতিহাসটা আমরা পড়ছি এখানে কিন্তু আরো প্রচুর বংশ আছে, কিন্তু সেই বংশগুলোর কথা আমরা এখন এই পরীক্ষার জন্য করব না, অর্থাৎ পুলিশ পরীক্ষা বা ডব্লিউবিসিএস এর এসএসসির গ্রুপ সিডির জন্য করব না, এগুলো ডব্লিউবিসিএস এর জন্য করব, ইউপিএসসির জন্য করব, এছাড়া স্টাফ সিলেকশন কমিশন রেলওয়ে এই পরীক্ষার জন্য করব, যেগুলো আমরা ফাউন্ডেশন ব্যাচে ক্লাস করব তখন ওই বংশগুলোর কথা আমরা জানব। তাহলে এই গেল আমাদের হচ্ছে প্রতিহার বংশ। এরপর যেটা আমরা পড়বো পাল বংশ। তাহলে তোমাদেরকে যে অংশটা আমি দেখালাম, কোন অংশটা? ভারতবর্ষের এই যে অংশটা, তাহলে এই জায়গায় ছিল, এই জায়গায় কে ছিল? এই জায়গায় ছিল প্রতিহার। ওকে, এই জায়গায় ছিল প্রতিহার, এই জায়গায় তাহলে কে এলো? রাষ্ট্রকূট। রাষ্ট্রকূট এই জায়গায়, আর এই জায়গায় ছিল কে? পাল, তাই না? এইটা হচ্ছে কনৌজ, এই জায়গাটা হচ্ছে কনৌজ, এই জায়গাটা কনৌজ। তাহলে এই কনৌজকে কেন্দ্র করে এই তিনজনের মধ্যে বা এই তিনটে বংশের মধ্যে, এটা এটা আর এটা, এই বংশদের মধ্যে যুদ্ধ চলছে। তাহলে আমরা উত্তর পশ্চিম দিক থেকে প্রতিহারদের অংশগ্রহণটা দেখলাম বা তাদের শাসক সম্পর্কে আমরা জানলাম। পাল বংশ থেকে কারা কারা এই ত্রিশক্তি দ্বন্দ্বে এসছিল বা তাদের শাসক কারা? পাল বংশ মানে আমরা আজকে যেখানে বাস করছি, বাংলা, পশ্চিমবঙ্গ, পূর্ববঙ্গ, পশ্চিমবঙ্গ, এই অংশ নিয়ে বিহার, উড়িষ্যা, এই সকল অংশ নিয়ে পুরো পাল বংশ ছিল। যেই পাল বংশের আবার কিছুটা অংশে আমরা যখন পড়বো, পরবর্তীকালে পড়বো, সেখানে সেন বংশের কথা আমরা জানবো। পরের ক্লাসে আমরা চোলটা পড়বো, পাল বংশের একটু অংশ সেনটা পড়বো, আর উত্তর পশ্চিম ভারতে আমরা চৌহান বংশ পড়বো। এখানে এখন পড়ছি প্রতিহার বংশ, এখানে পড়ছি রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটদেরকে রিপ্লেস করে আসবে কে? চালুক্য বংশ, আবার চালুক্য, সেটাকে আমরা বলছি পশ্চিমী চালুক্য বা ওয়েস্টার্ন চালুক্য, যাদের রাজধানী হবে কল্যাণী। সেটাকে আমরা খুব একটা বেশি পড়বো না বা সেটা আমরা এখানে পড়বো না, সেখান থেকে কিন্তু কোশ্চেন আসার সম্ভাবনা নেই বললেই চলে। বোঝা গেল? তাহলে এখান থেকে পাল, তার মানে পূর্ববঙ্গ, পূর্ব যে দিক, পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত আমরা বলতে পারি, এই পূর্ব ভারত থেকে কাদের অংশগ্রহণ ছিল ত্রিশক্তি দ্বন্দ্বে? পাল। এটা কিন্তু পরীক্ষায় প্রশ্ন, যে পূর্ববঙ্গ থেকে বা ভারতবর্ষের পূর্ব দিকের কোন বংশ কনৌজকে কেন্দ্র করে যে ত্রিশক্তি দ্বন্দ্ব হয়েছিল তাতে পার্টিসিপেট করেছিল, তাহলে তোমরা করবে কিন্তু পাল বংশ। যদি বলা হয় দক্ষিণ ভারতের থেকে কারা ত্রিশক্তি যুদ্ধে পার্টিসিপেট করেছিল, অংশগ্রহণ করেছিল, তোমরা করবে রাষ্ট্রকূট। যদি বলা হয় পশ্চিম ভারত থেকে কারা পার্টিসিপেট করেছিল, তখন তোমরা উত্তর করবে প্রতিহার বংশ। যদি বলা হয় ত্রিশক্তি দ্বন্দ্বের মূল কেন্দ্র কোনটা ছিল, উত্তর করবে কনৌজ। বোঝা গেল? তাহলে পাল বংশ দেখো, পাল বংশ 750 থেকে 1162 পর্যন্ত শাসন করেছে। যে দেখো 1191 খ্রিস্টাব্দে তরাইনের প্রথম যুদ্ধ হচ্ছে পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘুরি। মোহাম্মদ ঘুরি পরাস্ত হয়ে ফিরে যাচ্ছে, আবার তাকে আমন্ত্রণ করে নিয়ে আসা হচ্ছে এবং পৃথ্বীরাজ চৌহানের বিরুদ্ধাচরণ করে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হচ্ছে। কাকে দিয়ে? মোহাম্মদ ঘুরিকে দিয়ে, যেটা 1192 হচ্ছে, সেটাকে তরাইনের দ্বিতীয় যুদ্ধ বলছি। সেই তরাইনের দ্বিতীয় যুদ্ধে মোহাম্মদ ঘুরি যখন পৃথ্বীরাজ চৌহানকে পরাস্ত করছে, তখন ভারতবর্ষে একটা র্যাডিক্যাল চেঞ্জ হচ্ছে, যেটাকে আমরা বলছি মধ্যযুগের ইতিহাস। সেখান থেকেই ভারতবর্ষের সুলতানি আমল, দিল্লি সুলতানি আমল হচ্ছে। তার সঙ্গে সঙ্গে এই জায়গাগুলো আমাদের মুঘল সাম্রাজ্য বা পরপর করে আবার আধুনিক সাম্রাজ্য দিকে আমরা আস্তে আস্তে করে এগোচ্ছি। ওকে, তাহলে বাংলা, বিহার, উড়িষ্যা, গৌড়, পাটলিপুত্র, বরেন্দ্র, জগদ্দল, তাম্রলিপ্ত নিয়ে পাল সাম্রাজ্য। ভালো করে দেখো এই জায়গাটা, বুঝতে পারবে তোমরা। কিন্তু
বাংলা বর্তমান যেটা, বিহার, উড়িষ্যা যেখানে গৌড় ছিল অর্থাৎ শশাঙ্ক শাসন করত, পাটলিপুত্র মানে বিহার যেটা বর্তমানের পাটনা, বরেন্দ্র, জগদ্দল, তাম্রলিপ্ত, তাম্রলিপ্ত মানে পূর্ব মেদিনীপুর পর্যন্ত বিস্তৃত যে অংশটা, সেটাকে নিয়ে হচ্ছে পাল বংশ। টোটাল বিরাট বড় সাম্রাজ্য। বর্তমানের বিহার দেখেছ নিশ্চয়ই তোমরা, ঝাড়খণ্ড, বাংলা, উড়িষ্যা, তারপরে পূর্ববঙ্গ যেটা বাংলাদেশ, পূর্ব মেদিনীপুর, এই জায়গাগুলোকে বলা হচ্ছে আমাদের পাল বংশের অংশ। পাল কথার অর্থ হচ্ছে রক্ষাকারী, এটা কিন্তু পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। পাল কথার অর্থ হচ্ছে রক্ষাকারী। দেখো এই জায়গাকে কিন্তু, এই জায়গা থেকে কিন্তু আগে খুব একটা বেশি প্রশ্ন তোলা হতো না, বর্তমানে কিন্তু এই ইতিহাস থেকে প্রশ্ন তোলা হচ্ছে। সেই জন্য আমি তোমাদেরকে পড়াচ্ছি। তোমরা হয়তো অন্য যেখানে ক্লাস করো বা অন্য কোথাও যদি ক্লাস করে থাকো, দেখবে হয়তো এই জায়গাগুলো খুব একটা বেশি টাচ করেনি। পাল বংশের প্রতিষ্ঠাতা কে ছিল? গোপাল। রাজধানী কোথায় ছিল? মুঙ্গের, যেটা বর্তমান বিহারে অবস্থিত মুঙ্গের সেটা। বিখ্যাত দুই বৌদ্ধ পণ্ডিত অতীশ দীপঙ্কর সিজ্ঞান এবং শান্তিরক্ষিত ছিল এই পাল বংশের সমকালীন। পাল বংশের সময়ে দুজন বিখ্যাত বৌদ্ধ পণ্ডিতের কথা আমরা জানবো। একজনের নাম হচ্ছে অতীশ দীপঙ্কর সিজ্ঞান, আরেকজনের নাম হচ্ছে শান্তিরক্ষিত। যে দুজনের কথা, এগুলো কিন্তু পরীক্ষাতে প্রত্যেকটা জিনিস এসছে, বোঝা গেল? কেউ ইগনোর করতে পারো, বাট এই জায়গাগুলো থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে। কোশ্চেনের যে লেভেলটা চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে করে। বিখ্যাত দুই বৌদ্ধ পণ্ডিত, একজনের নাম হচ্ছে অতীশ দীপঙ্কর সিজ্ঞান, তোমরা হয়তো নাম শুনে থাকবে। শান্তিরক্ষিতের নাম হয়তো শোনোনি। অতীশ দীপঙ্কর সিজ্ঞান এটা 9, 10 এর সিলেবাসে ছিল, তোমরা হয়তো অনেকেই পড়েছো। তারা কোন সমকালীন, কোন বংশের সঙ্গে যুক্ত? তোমরা উত্তর করবে পাল বংশ। ঠিক আছে, পাল বংশ। নেক্সট, তাহলে পাল বংশের শাসক কি? গোপাল থেকে শুরু, প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল। গোপাল থেকে ধর্মপাল, দেবপাল, প্রথম বিগ্রহপাল, নারায়ণপাল, রাজ্যপাল দরকার নেই, শুধু তোমরা চাইলে স্ক্রিনশট নিলেও নিতে পারো, আদারওয়াইজ তোমাদের দরকার নেই, শুধু এখান থেকে পড়বে প্রতিষ্ঠাতা কে? গোপাল। আর আমাদের হচ্ছে কয়েকটি গুরুত্বপূর্ণ শাসকের কথা আমি তোমাদেরকে বলে দিচ্ছি, শুধু সেগুলোই পড়বে। বাংলার প্রথম নির্বাচিত শাসক, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন, খুব গুরুত্বপূর্ণ জায়গা। বাংলার প্রথম নির্বাচিত রাজা মানে যাকে সিলেক্ট করা হয়েছিল, যখন শশাঙ্ক মারা যায় কিংবা উত্তর ভারতে যখন একটা শূন্যতার পরিবেশ তৈরি হয়, অর্থাৎ যখন কনৌজে হর্ষবর্ধন মারা গেলেন, তারপরে কনৌজ পুরো ফাঁকা, গৌড়ের শশাঙ্ক যখন মারা গেলেন, বাংলা পুরো ফাঁকা, তখন কি হচ্ছে? প্রচুর ছোট 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 রাজ্য নয়, ছোট ছোট এলাকা তৈরি হচ্ছে। সেই এলাকাতে বাবু ভাইয়া লোকরা ছোট ছোট মানুষের উপর প্রচুর অত্যাচার করে, তাদের কাছ থেকে কর আদায় করে, তাদের উপর অত্যাচার করে নিজেরা ভালো হতে শুরু করলো। এই যে সময়কালটা, এটাকে বলা হচ্ছে মাৎস্যন্যায়। মাৎস্যন্যায় কথার অর্থ হচ্ছে একটা জলাশয়ের যে বাস্তুতন্ত্র, তাকে বলা হচ্ছে মাৎস্যন্যায়। যেমন ধরো একটা জলাশয়ে কি হয়, বড় মাছগুলো বেঁচে থাকার জন্য ছোট মাছগুলোকে গিলে গিলে খায়। ঠিক তেমনি এই যে সময়কালীনকার ইতিহাস, এই যে সময়ের ইতিহাস, এই সময়ে কি হতো? এই সময়ে এই টুকরো 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 অঞ্চলের রাজা তারা কি করতো? তাদের থেকে যারা দুর্বল তাদেরকে অত্যাচার করে, তাদের কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত সবকিছু নিয়ে, তাদের কাছ থেকে জায়গা কাড়িয়ে নিয়ে তারা নিজেরা সর্বেসর্বা হওয়ার চেষ্টা করতে শুরু করলো। এই সময়টাকে বলা হচ্ছে মাৎস্যন্যায়। যেরকম জলাশয়ের বড় মাছ ছোট মাছকে গিলে খেয়ে তাদের জীবন রক্ষা করে, সেরকম এখানেও কিছু কিছু মানুষ তারা কি করছে? এইরকম ছোট ছোট বা দুর্বল শ্রেণীর মানুষদেরকে বা শ্রমজীবী মানুষের উপর অত্যাচার করে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে তারা কি করছে? ফুলে ফেঁপে উঠছে। তাহলে এই সময় একজন প্রকৃত রাজার অভাব দেখা দিল। সেই প্রকৃত রাজার অভাব যখন দেখা দিচ্ছে, তখন সবাই মিলে স্থির করলো যে না, এরকম ভাবে চলতে পারে না। কি করা যেতে পারে না, এই যে অরাজকতা সৃষ্টি হয়েছে, অরাজক অবস্থার সৃষ্টি হয়েছে, একে আমাদেরকে ভাঙতে হবে, একে আমাদেরকে সমাধানের জায়গায় নিয়ে আসতে হবে। তখন সবাই মিলে স্থির করলো, স্থির করে কি হলো? একজনকে রাজা হিসেবে ঘোষণা করা হলো, একজনকে রাজা হিসেবে বিবেচনা করা হলো, যে বলা হলো যে গোপাল তিনি আমাদের সবার রাজা হবেন এবং তার পরামর্শ অনুযায়ী আমরা চলবো। বোঝা গেল? সেই জন্য বলা হচ্ছে বাংলার প্রথম নির্বাচিত শাসক তিনি হচ্ছেন গোপাল। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার এই বংশের প্রতিষ্ঠাকে রক্তপাতহীন বিপ্লব বলেছেন। দেখো খুব সুন্দর কথা, এটা কিন্তু পরীক্ষাতে এসছে। ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার, ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তিনি কি এই বংশের প্রতিষ্ঠাকে রক্তপাতহীন বিপ্লব বলেছে? কেন? কারণ কোনো বংশ প্রতিষ্ঠা করতে গেলে আমরা যদি প্রতিহাবদের কথা জানি, তারা দেখবো কি, তারা বর্ধন বংশের সামন্ত বা কোনো সময় কাউকে কোনো বর্ধন বংশের শেষ সম্রাটকে হারিয়ে
তারা ওই বংশের প্রতিষ্ঠা করছে। রাষ্ট্রকূট তারা চালুক্যদেরকে হারিয়ে তাদের বংশ প্রতিষ্ঠা করছে। হ্যাঁ কিনা, কাউকে না কাউকে হারিয়ে যুদ্ধের মধ্য দিয়ে একটা নতুন বংশ প্রতিষ্ঠা হচ্ছে। বাট পাল, সেক্ষেত্রে দেখা যাচ্ছে গোপাল কিন্তু কোনো যুদ্ধ করেনি। গোপালকে বলা হয়েছে, ভোটাভুটি করা হয়েছে, ভোটাভুটির মধ্য দিয়ে তাকে নিযুক্ত করা হয়েছে। বর্তমানে আজকে যদি আমরা প্রধানমন্ত্রীর কথা ভাবি, প্রধানমন্ত্রীকে আমরা রাজা হিসাবে ইকুইভ্যালেন্ট ধরে নিতে পারি। এই যে প্রধানমন্ত্রী নিয়োগ হচ্ছে, সেক্ষেত্রে কি সবাই ভোটের মধ্য দিয়ে নিয়োগ করা হচ্ছে? তাকে তো, প্রধানমন্ত্রীকে তো আর যুদ্ধ করে নিয়োগ হতে হচ্ছে না। হ্যাঁ, এটা তোমরা বলতে পারো যে ভোটের সময় তো প্রচুর রক্তপাত হয়, সেই জন্য রক্তপাতহীন কি করে বলবো আমরা, সেটা আলাদা দৃষ্টিভঙ্গি। বাট এখানে ভোটাভুটির মাধ্যমে নিয়োগ করা হচ্ছে, নিযুক্ত করা হচ্ছে, নিয়োগ ঠিক নয়, সিলেকশন করা হচ্ছে, নির্বাচন করা হচ্ছে। সেই জন্য রমেশচন্দ্র মজুমদার তিনি বলছেন যে এই যে পাল বংশের প্রতিষ্ঠা হয়েছে, এই পাল বংশের প্রতিষ্ঠা যে ঘটনাটা, সেটা রক্তপাতহীন বিপ্লব বলেছে। বোঝা গেল? তিনি, গোপাল কি ছিলেন? বৌদ্ধ ছিলেন। ওদন্তপুরী বিহার তিনি নির্মাণ করেছিলেন। ওদন্তপুরী বিহার মানে যেখানে হচ্ছে বৌদ্ধ ধর্মের শিক্ষা প্রদান করা হয়, সেই ওদন্তপুরী বিহার কে নির্মাণ করেছেন? গোপাল। পরীক্ষাতে কিন্তু প্রশ্ন আসবে, বাংলার পাল বংশ যেহেতু, আবার পাল বংশ বাংলার তো অবশ্যই, আবার বাংলাতেই আমরা আছি, বাংলাতেই পরীক্ষা দিচ্ছি, দ্যাটস ওয়াই দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওদন্তপুরী বিহার কে নির্মাণ করেছেন? গোপাল। অভিজাত সামন্তরা তাকে রাজা নির্বাচন করেছিল, বিভিন্ন অভিজাত মানুষ মিলেই তারা নির্বাচন করেছিল পরবর্তীকাল। তার আগে কিন্তু, আগেকার সময়টাকে আমরা বলছি মাৎসন্যায়। নেক্সট, ধর্মপাল উল্লেখযোগ্য একজন পাল বংশীয় শাসক। তার সময় দ্বিপাক্ষিক সংঘর্ষ শুরু হয়। দেখো, ভালো করে এই জিনিসগুলো কিন্তু রিলেট করবে। দ্বিতীয় নাগভট্ট আমরা পড়েছি, প্রতিহার বংশ, দ্বিতীয় নাগভট্ট যিনি কিনা পাল আর রাষ্ট্রকূটকে পরাস্ত করেছিল। তাহলে রাষ্ট্রকূটদের সময়, পালদের সময় কে ওই ত্রিশক্তি দ্বন্দ্বে অংশগ্রহণ করেছিল, পার্টিসিপেট করেছিল? যদি স্পেসিফিক ভাবে বলে তাহলে তোমরা করবে ধর্মপাল। ধর্মপালের সময় কিন্তু এই সংঘর্ষ শুরু হয়। তার প্রধানমন্ত্রী ছিল ব্রাহ্মণ গর্গ, উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক। পরমেশ্বর পরম ভট্টারক উপাধি ছিল কার? ধর্মপালের। তিনি বৌদ্ধ ছিলেন। বিক্রমশিলা মহাবিহার এবং সোমপুরী বিহার, বিক্রমশিলা মহাবিহার এবং সোমপুরী বিহার কে নির্মাণ করেছিলেন? ধর্মপাল। বোঝা গেল? ওদন্তপুরী গোপাল আর ধর্মপাল করেছে কি? বিক্রমশিলা মহাবিহার আর সোমপুরী বিহার। প্রত্যেকটাই বৌদ্ধ ধর্ম জ্ঞান দেওয়া হতো। বোঝা গেল ধর্মপাল। নেক্সট হচ্ছে দেবপাল, শ্রেষ্ঠ রাজা, উপাধি ছিল পরমেশ্বর পরম ভট্টারক মহারাজাধিরাজ। এই উপাধিগুলো দেখেই বোঝা যাচ্ছে যে কে শ্রেষ্ঠ। উপাধি বড় 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 হয়ে যাচ্ছে। তারা বলে আরব পর্যটক সুলেমান ভারতে আসেন। কে? সুলেমান। সুলেমান কার সময় ভারতে আসে? কোন পাল বংশের রাজার সময়, কোন পাল বংশের কোন শাসকের আমলে আরব থেকে সুলেমান ভারতে এসেছিলেন? আরব পর্যটক সুলেমান ভারতে এসেছিলেন কার সময়? দেবপালের সময়। বোঝা গেল বিষয়টা? নেক্সট, বৌদ্ধ প্রতিষ্ঠান নির্মাণের জন্য আর্থিক সহযোগিতা করেছিলেন বৌদ্ধ পণ্ডিত বজ্রদত্ত, তার সভাসদ ছিলেন। এটা তোমাদের হয়তো লাগবে না, বৌদ্ধ পণ্ডিত বজ্রদত্ত তার সভাসদ ছিলেন। বোঝা গেল? নেক্সট, রামপাল। এটা কিন্তু ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে আমরা যে রামচরিত পড়েছি, পিএসসি সম্ভবত ফুড ইন্সপেক্টর যেটা পরীক্ষা হয়েছিল ফুড এসআইয়ের, সেখানে কিন্তু এইটা এসেছিল। একটা হয় রামচরিত মানস। মানস যখন বলবে শেষে দন্তেশ উচ্চারণ হচ্ছে, তোমরা করবে তুলসী দাস, দাসেরও দন্তেশ, আর রামচরিত মানসেরও দন্তেশ। কিন্তু যখন শুধু রামচরিত বলবে তখন হবে সন্ধ্যাকর নন্দী, যিনি রামপালের সভাকবি ছিলেন। রামপালের সভাকবি সন্ধ্যাকর নন্দী, তিনি রামপাল সম্পর্কিত যে বইটা লিখেছেন তার নাম হচ্ছে রামচরিত। যদি বলা হয় রামচরিত মানস তুলসী দাস, মানসের দন্তেশ, দাসের দন্তেশ, তাই রামচরিত মানস তোমরা মনে রাখবে তুলসী দাস। আর যদি রামচরিত বলে তাহলে করবে সন্ধ্যাকর নন্দী। রামচরিত সন্ধ্যাকর নন্দী। তিনি কার স্বভাবকবি ছিলেন? তিনি রামপাল। তাহলে রামচরিত, রামের চরিত্র সম্পর্কে লেখা হয়েছে, এরকম ভাবতে পারো তোমরা। রামচরিত এটা লিখেছে কে? রাম, আমাদের সন্ধ্যাকর নন্দী। কার স্বভাবকবি? রামপালের স্বভাবকবি। বুঝা গেল? সেই জন্য ইম্পর্টেন্ট। শেষ শাসক গোবিন্দ পাল, পাল সাম্রাজ্যের পতন। ব্যাস, শেষ শাসক আমাদের মনে না রাখলেও চলবে, এখান থেকে আসবে না। তার গুরুত্বপূর্ণ অংশগুলো যেগুলো দাগ করে দিলাম সেগুলো পড়লেই কিন্তু এই জায়গা থেকে কোশ্চেন এলে তোমরা অবশ্যই সলভ করতে পারবে সুন্দরভাবে। ঠিক আছে? নেক্সট, এরপরে আসবো আমরা রাষ্ট্রকূট। তাহলে উত্তর পশ্চিম ভারত দেখলাম, উত্তর পূর্ব ভারত দেখলাম। অষ্টম শতকের কথা আমরা পড়ছি, অষ্টম থেকে পুরো একদম দশম একাদশ শতক পর্যন্ত। রাষ্ট্রকূট দক্ষিণ ভারত থেকে চালুক্যদেরকে হটিয়ে তারা কি করেছিল? বংশ স্থাপন করেছিল দন্তি দুর্গ। রাষ্ট্রকূট অর্থ রাষ্ট্রের ভারপ্রাপ্ত আধিকারিক। রাষ্ট্রকূট হচ্ছে রাষ্ট্রকূট,
রাষ্ট্রপতি মানে রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রকূট মানে রাষ্ট্রের ভারপ্রাপ্ত আধিকারিক। মাতৃভাষা কি ছিল? কন্নড়, রাজধানী ছিল মান্যক্ষেত, প্রতিষ্ঠাতা দন্তিদুর্গ, শ্রেষ্ঠ রাজা তৃতীয় গোবিন্দ। এই তিনটে ইনফরমেশনই যথেষ্ট ফর রাষ্ট্রকূট ডাইনেস্টি। তোমাদের পরীক্ষার জন্য রাষ্ট্রকূটের এই তিনটে জায়গা যথেষ্ট। তা বলে কি শুধু এই তিনটে পড়বো না, খানিকটা এগিয়েও আমরা পড়বো। কি পড়বো? এখানে কি কি শাসক আছে তোমরা দেখে নাও একটু। কি কি শাসক? দন্তিদুর্গ, প্রথম কৃষ্ণ, দ্বিতীয় গোবিন্দ, ধ্রুব, তৃতীয় গোবিন্দ, প্রথম অমোঘ বর্ষ, দ্বিতীয় কৃষ্ণ, তৃতীয় ইন্দ্র, চতুর্থ অমোঘ বর্ষ। মুখস্থ বলে দিলাম, তোমরা মনে রাখলে রাখতে পারো, না রাখলেও না রাখতে পারো, কোনো আপত্তি নেই। দন্তিদুর্গ তিনি প্রতিষ্ঠাতা, প্রতিহারদের পরাজিত করেছিলেন দন্তিদুর্গ। দেখো আমরা কিন্তু প্রথমেই পড়েছি, নাগভট্ট প্রথমের কথা আমরা পড়েছি। সেখানে আমরা দেখেছি কি প্রতিহারদের দ্বারা পরাস্ত হয়েছিল। কার দ্বারা? দন্তিদুর্গের দ্বারা পরাস্ত হয়েছিল, হ্যাঁ কিনা? বৎসরাজ তিনিও পরাস্ত হয়েছিলেন, আমরা সেখানেও দেখেছি। এই জয়কে স্মরণে করে একটা উজ্জয়িনীতে হিরণ্য গর্ভাধান উৎসব পরিচালনা করেছিল। দেখো এটা কিন্তু রেলে পরীক্ষায় এসছে। উজ্জয়িনীতে হিরণ্য গর্ভাধান উৎসব চালু করা হয়েছিল কোন সময় বা কার সময়ে? কে চালু করেছিলেন? উত্তর হবে দন্তিদুর্গ। দন্তিদুর্গ তিনি প্রথম এই জয়টাকে অর্থাৎ প্রতিহারদের পরাজিত করার পর তিনি একটা উৎসব পরিচালনা করেছিলেন, উৎসব করেছিলেন, তার নাম হিরণ্য গর্ভাধান। হিরণ্য গর্ভাধান নামে একটা উৎসব তিনি করেছেন। আরবদের আক্রমণ প্রতিহত করেছিলেন। এর পরবর্তী যে সম্রাট প্রথম কৃষ্ণ, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। প্রথম কৃষ্ণ এই শাসক খুব ইম্পর্টেন্ট। তার কারণ হচ্ছে ইলোরাতে যে কৈলাস মন্দিরের কথা আমরা জানি, কারুকার্য স্থাপত্য শিল্প অসাধারণ। সেই যে ইলোরার কৈলাস মন্দির তৈরি করেছিলেন যিনি, বা যার তত্ত্বাবধানে তৈরি হয়েছিল, যে শাসকের আমলে তৈরি হয়েছিল, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন প্রথম কৃষ্ণ। রাষ্ট্রকূট শাসক প্রথম কৃষ্ণ বা কৃষ্ণ প্রথমের সময়ে ইলোরাতে কৈলাসনাথের মধ্যে, কৈলাস মানে বাবা ভোলা বা ভোলানাথের কি হয়েছিল? মন্দির নির্মাণ করা হয়েছিল। কৈলাসনাথের মন্দির, ইলোরার যে কৈলাসনাথ মন্দির কার সময় তৈরি করা হয়েছিল? কার তত্ত্বাবধানে তৈরি করা হয়েছিল? প্রথম কৃষ্ণ। এটা কিন্তু মনে রাখতে হবেই। নেক্সট, ধ্রুব পল্লবরাজ দন্তিবর্মন ও চালুক্যরাজ বিষ্ণুবর্ধনকে তিনি পরাস্ত করেছিলেন। পল্লবরাজ মানে কি? নিচের দিকে, হ্যাঁ কি না? নিচের দিকে সুদূর দক্ষিণে পল্লব বংশ ছিল। এই পল্লব রাজের সঙ্গেও যুদ্ধ হচ্ছে। কার? রাষ্ট্রকূট। রাষ্ট্রকূটের সঙ্গে উত্তর ভারতে যুদ্ধ হচ্ছে, উপরেও যুদ্ধ হচ্ছে, আবার নিচেও যুদ্ধ হচ্ছে। পল্লব রাজের সঙ্গে যুদ্ধ হচ্ছে, আবার পল্লবদের সঙ্গে, আর উপরে কাদের সঙ্গে? পাল আর প্রতিহারদের সঙ্গে যুদ্ধ চলছে। কার? রাষ্ট্রকূট। সেই সময়টা কিন্তু খুব একটা প্রত্যেকটা মানে ওই বংশের বা ওই সময়ের রাষ্ট্রকূট শাসকদের কিন্তু মানে খুব একটা যে সুখ পেয়েছে বা খুব একটা সুখী ছিল সেরকম ব্যাপার নয়, যুদ্ধ করে করেই কেটেছে। ওইদিকে ত্রিশক্তি দ্বন্দ্ব আর নিচে পল্লব। পল্লবরাজ দন্তিবর্মন এবং চালুক্যরাজ বিষ্ণুবর্ধনকে পরাস্ত করেছিলেন। এই চালুক্য, বেঙ্গির চালুক্য, লতার চালুক্য, চালুক্য বংশ কিছুটা রয়েছে, যেটা আমি তোমাদেরকে বলেছিলাম এক্সটেন্ডেড পার্ট হিসেবে, যেটা বঙ্গোপসাগরের সংলগ্ন অঞ্চলে চলে আসছিল, সেটাকে আমরা বলছি এক্সটেন্ডেড চালুক্য। কিন্তু মূল যে বাতাপির চালুক্য, তার ধ্বংসাবশের উপরেই কিন্তু এই রাষ্ট্রকূট বংশ কি হয়েছে? সৃষ্টি হয়েছে। বোঝা গেল? ত্রিশক্তি সংঘর্ষে অংশগ্রহণ করেন কে? ধ্রুব। তাহলে তিনজনের নাম মনে থাকবে। তোমরা কিন্তু প্রতিহার থেকে কে অংশগ্রহণ করেছিল, পাল থেকে কে অংশগ্রহণ করেছিল, আর আমাদের রাষ্ট্রকূট থেকে কে অংশগ্রহণ করেছিল, এই জায়গাটা কিন্তু তোমাদেরকে ভালো করে মাথায় রাখতে হবে। তাহলে পাল যদি প্রতিহার বলা হয়, তাহলে দ্বিতীয় নাগভট্ট করবে তোমরা। দ্বিতীয় নাগভট্ট। এরপরে যদি পাল বংশ থেকে বলা হয়, প্রতিহার থেকে দ্বিতীয় নাগভট্ট, আর পাল থেকে যদি করা হয় তাহলে ধর্মপাল। কে? ধর্মপাল। আর যদি আমাদের রাষ্ট্রকূট থেকে বলা হয় তাহলে করবে ধ্রুব। ঠিক আছে? ত্রিশক্তি যে সংঘর্ষ তাতে অংশগ্রহণ করছিল। প্রতিহার রাজ বৎসরাজ এবং পাল রাজা ধর্মপালকে পরাজিত করেছিল। প্রতিহার রাজ বৎসরাজ কার দ্বারা পরাস্ত হয়েছিল? ধ্রুব। আমরা কিন্তু প্রথমেই পড়েছি। ধ্রুব তিনি কি করেছিলেন? প্রতিহারাজ বৎসরাজকে পরাস্ত করেছিলেন এবং পাল রাজা ধর্মপালকেও পরাস্ত করেছিলেন। এর পরবর্তী শাসক ছিলেন তৃতীয় গোবিন্দ। তিনি কি করেছিলেন? তিনি হচ্ছে রাজ্যের মানে তার বংশের ডেভেলপমেন্ট করেছিল। বোঝা গেল? শ্রেষ্ঠ রাজা মানে তোমরা শুধু যে যুদ্ধে পারদর্শী তাহলে হবে না, তার বংশকে কতটা উন্নতি করতে পেরেছিল, ইতিহাসে জায়গা করে নিতে কতটা অবদান তার উপর ডিপেন্ড করে আমরা কিন্তু তৃতীয় গোবিন্দকে বলছি যে রাষ্ট্রকূট বংশের শ্রেষ্ঠ রাজা। বিশাল সেনাবাহিনী ছিল। কনৌজ থেকে কন্যাকুমারী, কাশী থেকে ভারুচ পর্যন্ত তিনি আধিপত্য বিস্তার করেছিলেন।
তার আধিপত্য কোথায় ছিল? কনৌজ, উত্তর ভারতের যে মূল কেন্দ্র, যাকে নিয়ে ত্রিশক্তি দ্বন্দ্ব, সেই কনৌজ থেকে কন্যাকুমারী একদম দক্ষিণ ভারতের শেষ বিন্দু পর্যন্ত। আমরা ভূগোলে পড়েছি যে দক্ষিণ ভারতের মূল ভূখণ্ডের যে শেষ অংশ কন্যাকুমারী, সেখানে পর্যন্ত। আর কি ভারুচ, মানে গুজরাটে অবস্থিত, সেই ভারুচ কাশী থেকে, উত্তরপ্রদেশের কাশী, সেখান থেকে শুরু করে ভারুচ অর্থাৎ গুজরাট পর্যন্ত কিন্তু কার আধিপত্য ছিল? তৃতীয় গোবিন্দের। কারণ কনৌজ অধিকার করেছে, পালকে পরাস্ত করেছে, প্রতিহারকে পরাস্ত করেছে, মানে কি সাম্রাজ্য, তাদের যে রাজ্য, তাদের যে অঞ্চল, এর এর হস্তগত হয়ে গেছে, কুক্ষিগত হয়ে গেছে, হ্যাঁ কিনা? সেই জন্য তার আধিপত্য বিস্তার হয়েছিল। তাই জন্য একে বলা হচ্ছে, তৃতীয় গোবিন্দকে বলা হচ্ছে শ্রেষ্ঠ রাজা কোন বংশের? রাষ্ট্রকূট বংশের। প্রথম অমোঘ বর্ষ মান্যক্ষেত শহরটিকে সুসজ্জিত করে। মান্যক্ষেত রাষ্ট্রকূটদের রাজধানী, সুসজ্জিত শহর, এটা একটু ভুল আছে। মান্যক্ষেত শহর তাকে সুসজ্জিত করেছিল প্রথম অমোঘ বর্ষ। তিনি ছিলেন শান্তিপ্রিয় রাজা, এটা হবে শান্তিপ্রিয়, শান্তি নয়, শান্তিপ্রিয় রাজা। তিনি কন্নড় ভাষায় কবিরাজমার্গ এবং সংস্কৃত ভাষায় রত্নমালিকা লিখেছিলেন। পরীক্ষাতে এসেছে, মনে রাখতে হবে স্যার, হ্যাঁ মনে রাখতে হবে, মনে রাখার চেষ্টা করতে হবে। দেখো এগুলো যদি তোমরা একবার পড়ো না, পরীক্ষার খাতাতে অপশান পেলেই তোমরা করে দিতে পারবে উত্তর। এইটুকু ভরসা বিশ্বাস আমার উপর রাখতে পারো। কন্নড় ভাষায় রাষ্ট্রকূট বংশ যখনই মনে আসবে যে রাষ্ট্রকূট থেকে কিছু পড়েছে, বা অমোঘ বর্ষ যখনই কবিরাজ মার্গ গল্পটা আসবে, তখন কিন্তু প্রথম অমোঘ বর্ষের কথা মনে চলে আসবে। কন্নড় ভাষায় কবিরাজ মার্গ, সংস্কৃত ভাষায় রত্নমালিকা লিখেছিলেন কে? প্রথম অমোঘ বর্ষ। এছাড়াও এই সময় কি ছিল? দুটো সাহিত্য কীর্তি হয়েছিল, যেটা আমাদের মনে রাখতে হবে। সেটা হচ্ছে জিনসেন রচিত পার্শ্ব অভ্যুদয় আর মহাবীরাচার্য রচিত গণিত সার সংগ্রহ। দেখো এই জায়গাগুলো কিন্তু বেসিক্যালি কেউ খুব একটা পড়ায় না, কিন্তু বর্তমানের ইতিহাসে যা যা কোশ্চেন আসছে, বর্তমানে পরীক্ষাগুলোতে ইতিহাস থেকে যা যা কোশ্চেন আসছে, সেখানে কিন্তু এগুলোকে খুঁজে খুঁজে খুঁড়ে খুঁড়ে বের করে আনা হচ্ছে, বের করে নিয়ে এসে এই জায়গাগুলো তুলে ধরা হচ্ছে প্রশ্নপত্রে। ঠিক আছে? তো আমি চাই যারা পুলিশের পরীক্ষা দিচ্ছ, এসএসসি গ্রুপ সিডির পরীক্ষা দিচ্ছ, তারা যে শুধু যে ওই জায়গায় পরীক্ষা দেবে তা তো নয়, একটু অ্যাডভান্স তারা অন্যান্য পরীক্ষাতেও নিশ্চিত বসবে। তাদের ক্ষেত্রে এই ক্লাসগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা ফাউন্ডেশনে আরো সুন্দর করে পড়ব। ঠিক আছে? তাহলে জিনসেন রচিত পার্শ্ব অভ্যুদয়, জিনসেন রচিত পার্শ্ব অভ্যুদয় কার সময়? প্রথম অমোঘ বর্ষের সময়। কিন্তু তিনি নিজেই কন্নড় ভাষায় লিখেছেন কবিরাজ মার্গ, আবার তিনিই লিখেছেন সংস্কৃত ভাষায় রত্নমালিকা। ঠিক আছে? আর জিনসেন তিনি লিখেছেন পার্শ্ব অভ্যুদয়, মহাবীরাচার্য তিনি কি লিখেছেন? গণিত সার সংগ্রহ। ঠিক আছে? নেক্সট হচ্ছে তৃতীয় কৃষ্ণ, সকল দক্ষিণ দিগাধিপতি উপাধি অর্জন করেন তৃতীয় কৃষ্ণ। অমোঘ বর্ষের পরে যিনি আসেন, তিনি আবারও যে রাষ্ট্রকূট বংশ, তাকে আবার পুনরায় সুখ্যাতি বা আরো কিছুটা তাকে বর্ধন করতে সাহায্য করছে, বা ধরে রাখতে সাহায্য করছিল। রাষ্ট্রকূট বংশের যে খ্যাতি, যশ, এগুলোকে ধরে রাখতে সাহায্য করছে। সেই জন্য তাকে বলা হচ্ছে দক্ষিণ দিগাধিপতি। দক্ষিণ দিগাধিপতি, ঠিক আছে, দক্ষিণ ভারতের অধিপতি। প্রতিহারাজ মহিপালকে পরাস্ত করেছিল। প্রতিহারাজ মহিপাল, পাল কিন্তু ভেবে নিও না পাল বংশ বলে। প্রতিহাররাজ মহিপালকে পরাজয় করে পল্লব রাজধানী কাঁচি দখল করে। কোনটা? পল্লবদের রাজধানী ছিল কাঁচি। কাঁচি দখল করে, কাঁচি কোন উপাধি নিয়েছিল কে বলতে পারবে কি? কমেন্ট করে তোমরা জানো। চালুক্য বংশের একজন রাজা, তিনি পল্লবদের কাঁচি দখল করে কাঁচি কোন উপাধি নিয়েছিল। আবার পল্লব রাজকে, চালুক্যদেরকে পরাস্ত করে বা বাতাপি অধিগ্রহণ করার পর বাতাপি কোন উপাধি নিয়েছিল, এই দুটো আমাকে কমেন্ট করে প্রত্যেকে তোমরা জানাবে। কেমন পড়াশোনা করছো তাহলে বোঝা যাবে। ঠিক আছে? নেক্সট কার্ক বা চতুর্থ অমোঘ বর্ষ। শেষ হচ্ছে কার্ক। দ্বিতীয় তৈলব তাকে পরাস্ত করে। তিনি এই বংশের শেষ রাজা, কল্যাণীর চালুক্য বংশ প্রতিষ্ঠাতা। এই কল্যাণী চালুক্য বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে তৈলব, দ্বিতীয় তৈলব। এই দ্বিতীয় তৈলব, এই নামগুলো খুব খটোমটো শুনতে, হয়তো অনেকেই প্রথম শুনছো হয়তো। তো যাই হোক, যেটুকু লাগবে আমি তোমাদের দিয়েছি। পরবর্তীকালে অন্যান্য পরীক্ষার জন্য তোমরা নিশ্চিতভাবে যদি ক্লাস করতে চাও, আমার ফাউন্ডেশন ক্লাসে অবশ্যই তোমরা জয়েন করবে। ফাউন্ডেশন ক্লাস, এই পরীক্ষাগুলো আর চাপটা মিটে গেলে আমরা শুরু করবো আস্তে 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 টুক করে আমরা পুরো জিকে জিএস পোর্শন যেটা রয়েছে, অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেই জায়গাটা আমরা কভার করব। তোমরা বায়োলজি ক্লাসটাও বন্ধ হয়ে গেছে। আমি হচ্ছে বায়োলজি ক্লাস খুব রিসেন্ট, আর বোধহয় 2টো ক্লাস বাকি আছে শেষ করে ফিজিক্স শুরু করব। কোশ্চেন ওরিয়েন্টেড ক্লাস করাবো তোমাদের।
কোশ্চেন ওরিয়েন্টেড পরীক্ষা যেহেতু চলে এসছে, কোশ্চেন আনসার করার সময় আমি তোমাদেরকে থিওরিগুলো বুঝিয়ে দেবো সুন্দর করে, তাহলে কোশ্চেনও হয়ে যাবে, থিওরিও হয়ে যাবে। এইভাবেই তোমাদেরকে আমি পড়াবো ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি অলসো। আর পলিটি থিওরিটিক্যাল পার্ট হবে, কোশ্চেন আনসার হবে, ইকোনমি থিওরিটিক্যাল পার্ট হবে, কোশ্চেন আনসার হবে। ওকে, তাহলে কি আমাদের রাষ্ট্রকূট বংশের শেষ যাকে পাচ্ছি আমরা তাকে বলছি কার্ক। এই কার্ককে কে পরাস্ত করছে? দ্বিতীয় তৈলভ। দ্বিতীয় তৈলভ তিনি যে বংশের সূচনা করেছেন তাকে বলা হচ্ছে কল্যাণী চালুক্য বংশ, যেটা আমাদের সিলেবাসে নেই, বা আমাদের সিলেবাসে থাকলেও আমরা মানে কোশ্চেন আসে না ওই জায়গা থেকে, যেটাকে আমরা ওয়েস্টার্ন চালুক্য বলবো, যেটাকে আমরা কল্যাণীর চালুক্য বলবো। কল্যাণী চালুক্য বংশ কিন্তু আমরা ফাউন্ডেশন ক্লাসে অবশ্যই পড়বো, অন্যান্য পরীক্ষার জন্য, বিশেষ করে ডব্লিউবিসিএস থেকে শুরু করে পিএসসি মিসলেনিয়াস, ক্লার্কশিপ, স্টাফ সিলেকশন কমিশন, সিজিএল, সিএইচএসএল, এমটিএস, এনডিএ, এগুলোর জন্য কিন্তু আমরা সুন্দরভাবে এই অংশগুলো কিন্তু পড়বো, এই যে কল্যাণী চালুক্য বংশ যেগুলো রয়েছে। ঠিক আছে, এই হচ্ছে টোটাল আমাদের। তাহলে আমরা টোটাল যে অংশটা পড়লাম সেটা হচ্ছে উত্তর পশ্চিমে প্রতিহার বংশ, পূর্ব ভারতের পাল বংশ, আর দক্ষিণ ভারতের রাষ্ট্রকূট বংশ। ওকে, যদি কারোর বুঝতে এই অংশটা সমস্যা হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কোন জায়গা অসুবিধে হচ্ছে, আমি চেষ্টা করব সেই জায়গাটা আবার একটু ইলাবোরেটলি ডিসকাস করার চেষ্টা করব। আর যেটা বলার সেটা হচ্ছে এর পরের ক্লাসে আমরা ওই চোলটা একটু পড়বো, দক্ষিণ ভারতের পল্লবদেরকে হটিয়ে দিয়ে যে চোল বংশ সেটা পড়তে হবে, রাজরাজ চোলের কথা জানবো, রাজেন্দ্র চোলের কথা আমরা জানবো, তো ওগুলো পড়বো। তার সঙ্গে সঙ্গে পাল বংশের এক্সটেন্ডেড একটা অংশ যেটা বল্লাল সেন বা সেন বংশ যেটা আমরা পড়বো, বিজয় সেন যেটা প্রতিষ্ঠা করবে সেই সেন বংশটা পড়বো। তারপরে আমরা শেষে পড়বো চৌহান বংশ। ঠিক আছে, তারপর তো গুজরাটে সোলাঙ্কি ডাইনেস্টি আছে, ওগুলো আমাদের খুব একটা লাগবে না। ঠিক আছে, তো চৌহান দিয়ে পৃথ্বীরাজ চৌহানকে দিয়ে আমরা শেষ করবো, শেষ করে মধ্যযুগের ভারতে বা মধ্যযুগের যে ইতিহাস মিডিয়াভেল হিস্ট্রি সেখানে আমরা ঢুকবো। দিল্লি সুলতান বংশ একটা ক্লাসে আমরা কমপ্লিট করে দেবো, আর মুঘল সাম্রাজ্য আর তার প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আমরা দুটো ক্লাসে কমপ্লিট করব। তারপরে মডার্ন হিস্ট্রির জন্য 7-8টা ক্লাসে আমাদের কমপ্লিট হয়ে যাবে আশা করছি। ওকে, কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। প্রত্যেকে ভিডিওটা দেখো, প্রত্যেকের উপকারে লাগুক, প্রত্যেকের প্রিপারেশন ভালো হোক, সামনে পরীক্ষা, খুব সচেতনভাবে প্রত্যেকেই পড়াশোনা করো। ওকে, বাই।